এডিস মশা বংশ বিস্তার যেন রোধ না করতে পারে, তাহলেই আসলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব এবং ডেঙ্গুর মৃত্যুও কিন্তু প্রতিরোধযোগ্য। তরল জাতীয় খাবার যেন 2 থেকে 2.5 লিটার খায়, সেদিকে আমরা আসলে পেশেন্টদের বলে থাকি। কখনো মুষলধারে বৃষ্টি, কখনো ঝিরিঝিরি, আবার কখনো রোদ বৃষ্টির খেলায় বাড়ছে ডেঙ্গু এবং বাড়ছে রোগীর সংখ্যাও। দর্শক, আজকের বদ্যি বাড়িতে আমরা কথা বলবো ডেঙ্গুর নানা দিক নিয়ে। আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনির হোসেন এবং আমার সঙ্গে স্টুডিওতে আছেন ডাক্তার ঈশিতা বিশ্বাস, মেডিসিন বিশেষজ্ঞ, ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল। ম্যাম, আপনাকে স্বাগত বদ্যি বাড়িতে। আপনাকে এবং সময় টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন আপনি? ভালো আছি। আজকে ডেঙ্গু নিয়ে আসলে কথা বলবো এবং এখন যে মৌসুম, আসলে ডেঙ্গু নিয়ে কথা বলারই বেশি জরুরি। সেক্ষেত্রে এখন আসলে হাসপাতালের কি অবস্থা দেখছেন আপনারা? আসলে ডেঙ্গু তো বাংলাদেশের জন্য প্রতি বছরই একটি জনস্বাস্থ্য সমস্যা। সারা বছরই আমরা ডেঙ্গু পেশেন্ট পাই বা ডেঙ্গু রোগী পাই। তার মধ্যে যখন বর্ষার মৌসুম শুরু হয়ে যায় তখন কিন্তু আমরা চিকিৎসক থেকে শুরু করে সবাই একটু আতঙ্কিতই থাকি যে এই বছর ডেঙ্গুর আবার আউটব্রেক হচ্ছে কিনা। সো গত কয়েকদিন ধরে কিন্তু ডেঙ্গু রোগী আমরা বেশ পাচ্ছি এবং প্রতিদিন থেকে প্রতিদিন রোগী কিন্তু কিছু কিছু করে বাড়ছে এবং হসপিটাল অ্যাডমিশনেও পাচ্ছি, চেম্বারেও পাচ্ছি। সো যেহেতু বর্ষার মৌসুম, তো ডেঙ্গু রোগী বাড়বে বলেই আমরা আশঙ্কা করছি। সেক্ষেত্রে আমরা আসলে গত কয়েকদিনের স্বাস্থ্য অধিদপ্তরের যে তথ্য, সেই তথ্যতে আসলে যেটি দেখছি যে জুনের তুলনায় জুলাই বেশ কয়েক গুণ বেশি, 2000 বা 3000-এর কাছাকাছি ছিল জুনে, কিন্তু এবার জুলাইয়ে 10,000-এর কাছাকাছি হয়ে গেছে। তো এই যে সামনের দিনগুলো আসলে কেমন হতে চলেছে বলে আপনারা আশঙ্কা করছেন? আচ্ছা, এটা সবসময় মনে রাখতে হবে যে প্রতি বছরই কিন্তু ডেঙ্গু আউটব্রেক হওয়ার চান্স থাকে। সুতরাং এবছরও যে হবে না সেটা আসলে বলা যায় না। এবং যেহেতু রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে, আপনার পরিসংখ্যান অনুযায়ী গত জুন মাসের থেকে জুলাই মাসে কিন্তু প্রায় ডাবলেরও বেশি রোগী, ডাবলেরও কয়েক গুণ আমরা পাচ্ছি। এবং আমাদেরও অবজারভেশনটা এরকমই যে গত দিনের চেয়ে আজকে হয়তো বা 10 জন করে বেশি ভর্তি হচ্ছে, তারপরের দিন হয়তো বা 10 জন। সুতরাং আউটব্রেক হওয়ার একটা চান্স কিন্তু রয়ে গিয়েছে। আচ্ছা, আমরা তো রোগীর সংখ্যা দেখছি, আসলে ঝুঁকিতে কারা আছেন? এই যে মৃত্যুও হচ্ছে এবং দিন দিন কিন্তু মৃত্যুও বাড়ছে, মৃত্যু প্রায় 50-এর বেশি হয়ে গেছে এই বছর যেই পরিসংখ্যান স্বাস্থ্য অধিদপ্তরের, সেই হিসেবে। তো ঝুঁকিতে আসলে কারা আছেন? আচ্ছা, আসলে সবাই তো বাংলাদেশের ঝুঁকিতে রয়েছে, কারণ আগে কিন্তু ডেঙ্গু শুধুমাত্র ঢাকা শহরে হতো, কিন্তু গত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি ডেঙ্গু শুধু ঢাকা শহরের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এটা কিন্তু সমগ্র প্রতিটি জেলায় প্রায় ছড়িয়ে পড়েছে। সুতরাং সবাই আমরা ঝুঁকির মধ্যে রয়েছে। তার মধ্যে আমরা যাদেরকে বলি আসলে ভালনারেবল গ্রুপ, যাদেরকে কোমরবিড কন্ডিশন আছে, যেমন এক্সট্রিম অফ দ্য এজ, এখানে বাচ্চা থেকে শুরু করে বয়স্করা, প্রেগনেন্ট ওমেন, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যেমন যারা ক্যান্সার পেশেন্ট, কেমোথেরাপি পাচ্ছে, হার্টের পেশেন্ট, ক্রনিক কিডনি ডিজিজ আছে। সুতরাং এই গ্রুপের পেশেন্টকে আসলে আমরা ভালনারেবল বা রিস্কি গ্রুপ হিসাবে আইডেন্টিফাই করি। প্রতি বছরই কিন্তু আমরা একই চিত্র দেখছি এবং প্রতি বছরই আমরা এই সময়টাতে ডেঙ্গু নিয়ে খুব অ্যাওয়ারনেস হই, কিংবা আমরা খুব বেশি কথা বলি এবং চিকিৎসাও আমরা সেভাবে নিই, কিন্তু এই যে প্রতিরোধ তো হচ্ছে না, সেই প্রতিরোধের উপায়টা কি? আচ্ছা, খুবই ভালো, সুন্দর একটি প্রশ্ন। ডেঙ্গু প্রতিরোধের কার্যকর উপায় হচ্ছে এডিস মশার বংশ বিস্তার রোধ করা। সুতরাং এডিস মশা বংশ বিস্তার যেন রোধ না করতে পারে, তাহলেই আসলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব এবং ডেঙ্গুর মৃত্যুও কিন্তু প্রতিরোধযোগ্য। সুতরাং এডিস মশা বংশ বিস্তারের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে না যে তা না, কিন্তু আমার কাছে যেটা মনে হয় সেটা পর্যাপ্ত পরিমাণ নয়। সুতরাং এটাকে পর্যাপ্ত পরিমাণ করতে হলে আসলে সবাইকে এগিয়ে আসতে হবে, সরকারকে, স্থানীয় প্রশাসন, সরকারকে, ব্যক্তিগতভাবে সবাইকে, এবং সবার বাড়ির আশেপাশে। আমরা সবাই জানি যে জমে থাকা পানিতেই কিন্তু এডিস মশা বংশ বিস্তার করে। সুতরাং এডিস মশা যেন বংশ বিস্তার না করতে পারে, সুতরাং কোথাও পানি যেন জমে না থাকে, প্রত্যেককে আমাদের এই ব্যাপারটা আসলে সতর্ক হতে হবে। অনেক সময় দেখা যায় ফ্রিজের ট্রেতে পানি জমে থাকতে পারে, টবে জমে থাকতে পারে, ছাদ বাগানে পানি জমে থাকতে পারে, অনেক সময় গ্যারেজে পানি জমে থাকতে পারে। সুতরাং এই সমস্ত পানি যেন জমে না থাকতে পারে। সুতরাং এবং মশক নিয়ন্ত্রণ কার্যক্রম যেটা আছে বা লার্ভা নিয়ন্ত্রণ কার্যক্রম, স্প্রে দিয়ে যে এটাকে বংশ বিস্তার যেন রোধ করা, এই ব্যাপারগুলোকে ব্যাপকভাবে আসলে
কার্যকর করতে হবে, তাহলেই কিন্তু আসলে ডেঙ্গু প্রতিরোধ করা একমাত্র মশা নিয়ন্ত্রণ সম্ভব হলেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব। এবং আমরা লক্ষণ নিয়ে আমরা সবাই জানি যে তীব্র জ্বর হয়, তীব্র ব্যথা হয় ডেঙ্গু হলে, এই ছাড়া আর কোনো পরিবর্তন আসলে দেখছেন কিনা লক্ষণে? আচ্ছা, এটা আসলে 2019 পর্যন্ত বা 17 পর্যন্ত কিন্তু আমরা ডেঙ্গুর এক ধরনের চেহারা পেয়েছি, যেটা আপনি উল্লেখ করলেন যে তীব্র মাত্রার জ্বর, ব্যাক পেইন, চোখের পিছনে ব্যথা, শরীরের র্যাশ ওঠা। কিন্তু 2019-এর পরে কিন্তু ডেঙ্গু তার চরিত্র মানে বদলে ফেলেছে প্রায়। দেখা যাচ্ছে ডেঙ্গু এখন আমাদের কাছে বমি নিয়ে আসছে, ডায়রিয়া নিয়ে আসছে, তারপর অনেক ক্ষেত্রে একটু আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের ফিচার, যেমন একটু ঠান্ডা, কাশি, নাক দিয়ে পানি পড়া, এই ধরনের উপসর্গ নিয়েও কিন্তু ডেঙ্গু রোগী আমাদের কাছে আসছে। 4 ধরনের সম্ভবত সেরোটাইপ হয়, সেক্ষেত্রে আসলে লক্ষণ কি ভিন্ন হয় কিনা? আসলে লক্ষণগুলো কাছাকাছি। সেরোটাইপ ডিটেক্ট তো আসলে আমাদের এখানে খুব বেশি মানে করার সিস্টেম নাই। সুতরাং যেটা হচ্ছে যে আমরা ডেঙ্গু NS1 অ্যান্টিজেন দিয়েই আসলে আমরা ডেঙ্গুটাকে আইডেন্টিফাই করি। এবং ডেঙ্গুর ক্ষেত্রে আরেকটা টেস্ট আছে যেটা আমরা ডেঙ্গু IgM বা IgG করি। সুতরাং IgM পজিটিভ হলে আমরা ধরে নেই যে রোগীর এখন ডেঙ্গু দ্বারা আক্রান্ত হয়েছে, আর ডেঙ্গু IgG যদি পজিটিভ হয় তার মানে তার জীবনে কোনো একটা সময় সে পূর্বে ডেঙ্গু দ্বারা আক্রান্ত হয়েছে। সেক্ষেত্রে কখন NS1 আর কখন IgM করতে? আচ্ছা, এটা আসলে জ্বরের দিনের উপরে নির্ভর করে ইনভেস্টিগেশনগুলো আমরা আসলে অ্যাডভাইস করে থাকি। কোনো রোগী যদি জ্বরের প্রথম দিন থেকে 5 দিনের মধ্যে উপসর্গ নিয়ে আমাদের কাছে আসে, সেই ক্ষেত্রে আমরা ডেঙ্গু NS1 টেস্টটা করি। আর যদি জ্বরের 5 দিনের পরে রোগী আমাদের কাছে আসে, সেই ক্ষেত্রে ডেঙ্গু IgM এবং IgG টেস্ট আমরা করে থাকি। একটু আগে বলছিলেন যে কখনো আগেই ডেঙ্গু হয়েছিল, আসলে ডেঙ্গু কি বারবার হতে পারে বা একাধিকবার হলে তার ঝুঁকি আসলে থাকে কিনা? আচ্ছা, একজন মানুষের ডেঙ্গু কিন্তু 4 বার হতে পারে, কারণ ডেঙ্গুর ক্ষেত্রে 4টা স্ট্রেন আছে। সুতরাং কোনো একটা রোগী যদি প্রথমে একটা স্ট্রেন দিয়ে, ধরেন ডেঙ্গু ডেন 2 দিয়ে হলো, পরবর্তীতে যদি আবার ডেন 3 দিয়ে হয়, তাহলে কিন্তু তার তীব্র ডেঙ্গু বা সিভিয়ার ডেঙ্গু হওয়ার চান্স থাকে। সুতরাং যাদের প্রিভিয়াস হিস্ট্রি থাকে বা IgG পজিটিভ থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা একটু বাড়তি সতর্কতা অবলম্বন করি। সেক্ষেত্রে একবার যাদের ডেঙ্গু হয়েছে, পরের বার তাদের সচেতনতা আরো কয়েক গুণ বাড়ানো উচিত। আরো কয়েক গুণ মানে বাড়িয়ে রাখতে হবে এবং ক্লোজ অবজারভেশনের মধ্যে রাখতে হবে, কারণ তাদের জটিলতা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে সাধারণ খুব একদম কমন প্রশ্ন, যে ডেঙ্গুর সময় যে র্যাশ হয়ে থাকে, সেই র্যাশটা আসলে দেখতে কেমন হয়, কিংবা আলাদা করে কিভাবে চিনবে যে এটা ডেঙ্গুর কারণে হয়েছে? আচ্ছা, এটা খুব ভালো একটা প্রশ্ন, কারণ অনেক সময় ভাইরাল ফিভারের সমস্ত র্যাশগুলা কিন্তু একই রকম হয়। সো ডেঙ্গুর ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম নয়, ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ। সো অনেক সময় বোঝাটা কিন্তু কঠিন হয়ে যায়। তবে সাধারণত আমরা বলি লাল লাল লালচে একটি র্যাশ হয়, ম্যাকুলোপ্যাপুলার একটা র্যাশ হয়, অনেক সময় পারপুরিক র্যাশ হয়, অনেক সময় একটু রক্ত জমা বেঁধেছে বা একাইমোসিস, এই ধরনের র্যাশ নিয়ে রোগীরা আমাদের কাছে আসলে আসে। তবে এটা ডেঙ্গুর র্যাশ নাকি হামের র্যাশ, এটা দর্শকদের জন্য ডিফারেন্সিয়েট করাটা আসলে একটু কঠিন। অর্থাৎ এরকম কিছু লক্ষণ প্রকাশ পেলেই চিকিৎসকের শরণাপন্ন হওয়াটাই আসলে দরকার। কখন আসলে হাসপাতালে যাওয়া উচিত, কিংবা কখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত? আচ্ছা, যেহেতু এখন ডেঙ্গুর মৌসুম চলছে, সুতরাং ডেঙ্গু সন্দেহ করেই মানে জ্বর আসলে ডেঙ্গুকে মাথায় রেখে আগানোটা উচিত। সুতরাং জ্বর আসলে আসলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে ডেঙ্গুর টেস্টটা করে যে ডেঙ্গু হয়েছে কিনা, বিশেষ করে এই বর্ষার মৌসুমে যেহেতু ডেঙ্গু রোগী আমরা বেশ পাচ্ছি। সুতরাং এটাই হবে সকলের প্রতি একটু মানে অ্যাডভাইস, যদি এই মুহূর্তে জ্বর আসে তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে এটা ডেঙ্গু কিনা এটা অবশ্যই নিশ্চিত যেন সবাই আমরা হই। সেক্ষেত্রে হাসপাতালে যারা ভর্তি হচ্ছেন কিংবা চিকিৎসা নিচ্ছেন, আমরা একদম সাধারণ মানুষ থেকে সবাই একটা শব্দ খুব পরিচিত, প্লাটিলেট। সেই প্লাটিলেট কমে যাচ্ছে এবং প্লাটিলেট বাড়ানোর জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া এবং বাইরে থেকে প্লাটিলেট দিতে হয়, দিচ্ছে। তো সেটা আসলে এই প্লাটিলেটের ভূমিকাটা আসলে কি? আচ্ছা, যেটা প্লাটিলেট নিয়ে আসলে সবাই আমরা আতঙ্কিত হয়ে যাই, কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে প্লাটিলেট কমে যাবে, এটা হচ্ছে ডেঙ্গুর একটি ডিজিজ প্রসেসে। তবে এটা নিয়ে আসলে আমরা আতঙ্কিত হই না, এবং সাধারণত বেশিরভাগ রোগীর ক্ষেত্রে আমরা প্লাটিলেট দেই না, জাস্ট অবজার্ভ করি। হ্যাঁ, তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যদি প্লাটিলেটের কাউন্ট অনেক বেশি কমে গেছে, বিশেষ করে
50,000-এর নিচে পেশেন্টের শরীর থেকে ব্লিডিং ম্যানিফেস্টেশন হয়েছে, সেই ক্ষেত্রে সাধারণত প্লাটিলেট কাউন্ট যদি 15,000 বা 20,000-এর নিচে নেমে আসে, সেই সমস্ত ক্ষেত্রে কিছু কিছু রুগীকে আমরা অনেক সময় প্লাটিলেট দিয়ে থাকি, তবে সংখ্যাটা অনেক কম। তাই প্লাটিলেট নিয়ে আসলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সেক্ষেত্রে আসলে কি নিয়ে আতঙ্কিত হওয়ার বিষয়, কিংবা তখন আসলে কোন বিষয়গুলো তার দেখা উচিত বা গুরুত্ব দেওয়া উচিত? আচ্ছা, ডেঙ্গুর ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে আসলে আমরা বলি যখন একটা রোগীর মধ্যে ওয়ার্নিং সাইন দেখা যায় তখনই শুধু কিন্তু রোগী আমরা হসপিটালে ভর্তি হতে বলি। না হলে 90% ডেঙ্গু রোগী কিন্তু বাসায় বসেই চিকিৎসা করা সম্ভব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। ডেঙ্গু রোগীটা যদি সঠিক সময়ে নির্ণয় করা যায়, সঠিক চিকিৎসা দেওয়া যায়, তাহলে কিন্তু এই মৃত্যুগুলা রোধ করা সম্ভব। সুতরাং কখন আসলে আমাকে হাসপাতালে যেতে হবে এবং হাসপাতালে ভর্তি হতে হবে, এই সাইনগুলোকে আমরা ওয়ার্নিং সাইন বলি। যেমন যদি কোনো পেশেন্টের তীব্র মাত্রায় পেটে ব্যথা থাকে বা পেটে ব্যথাটা যদি পারসিস্ট হতে থাকে, প্রচণ্ড বমি হতে থাকে, ডায়রিয়া হতে থাকে, পেশেন্ট অনেক এক্সট্রিম টায়ার্ড, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের অনেক নিস্তেজ হয়ে পড়ছে, বা শরীরের কোনো জায়গা থেকে যদি রক্তপাত বা ব্লিডিং শুরু হয়ে যায়। আর এখন আমরা সবসময় পেশেন্টদের বলি যে বাসায় ব্লাড প্রেশারটা মনিটর করতে। যদি সিস্টোলিক ব্লাড প্রেশার বা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার অনেক বেশি কমে যাচ্ছে সেই ক্ষেত্রে, বা ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে অবশ্যই দেরি না করে নিকটস্থ হাসপাতালে যেন ভর্তি হয়। সেক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে আরও একটি কথা আছে, এবং আমরা অনেককেই এটা দেখেছিও এবং নানা মাধ্যমে এটা নিয়ে প্রশ্ন আসে, পেঁপে পাতার রস, যে ডেঙ্গু হলে তাকে পেঁপে পাতার রস খাওয়ানো হচ্ছে, এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা? এটা একদমই কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। শুধু আমিও আপনার সাথে একমত, আমাদের কাছে অনেক রোগীরা এই পেঁপে পাতার রস খেয়ে আসে, বরং এটাতে আরও জটিলতা আরও বাড়তে পারে। সুতরাং আপনার মাধ্যমে দর্শকদের এই কথাই বলতে চাই যে পেঁপে পাতার রসে প্লাটিলেট বাড়ানো বা কমানোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই, সুতরাং পেঁপে পাতার রস আপনারা খাবেন না। আরও একটি আছে যে, এবং এটা নিয়ে খুব ভালো ব্যবসাও হয়, এই ডেঙ্গুর সিজন আসলে আমরা দেখি ভ্যানে বসা সেই ডাবের দাম একদম আকাশ ছুঁয়ে যায়। সেই ডাবের সাথে কোনো সম্পর্ক আছে কি না এই ডেঙ্গুর? আচ্ছা, এটা হচ্ছে কি, আমরা আসলে ডেঙ্গুর সময় পুরোটাই তো আসলে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট। আমরা বলি যে তরল জাতীয় খাবারটা খেতে। এখন তরল জাতীয় খাবারটা প্লেন ওয়াটার হতে পারে, যে কোনো জুস হতে পারে, ডাব ওয়াটার হতে পারে, তারপর হচ্ছে আপনার বাসায় যে কোনো তরল জাতীয় খাবার, স্যুপ হতে পারে। সুতরাং যে কোনো তরল জাতীয় খাবার যেন 2 থেকে 2.5 লিটার খায়, সেদিকে আমরা আসলে পেশেন্টদের বলে থাকি। কিন্তু আমাদের দেশে সবাই মনে করে ডাব খাওয়ালেই হয়তো বা সে বেশি এনার্জি পাবে। সো এটারও আসলে কোনো ভিত্তি নেই। যদি অনেক বেশি দাম বেশি, এবং এটা সুযোগ আসলে আপনি যেটা বললেন ব্যবসায়ীরা নিয়ে থাকে, সুতরাং আমরা ডাব খেতে পারি, ডেইলি একটা ডাব খেলেই যথেষ্ট। এবং সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ডায়রিয়া থাকলে, ভমিটিং থাকলে, পটাশিয়াম অনেক সময় কমে যায়, হাইপোক্যালেমিয়া থাকলে সেই ক্ষেত্রে অনেক সময় আমরা ডাবটা প্রেসক্রাইব করি। কিন্তু ডাব খেতেই হবে এরকম কোনো ব্যাপার না, তবে তরল জাতীয় খাবারটা খাওয়াই হচ্ছে মূল বিষয়। কিন্তু একাধিক ডাবও খাওয়া হয়, এটা তো আরো জটিলতা, পটাশিয়ামের পরিমাণ অনেক বেড়েও যেতে পারে, বিশেষ করে যারা কিডনি রোগী রয়েছে। সুতরাং অতিরিক্ত কোনো কিছুই ঠিক না। যদি ডাব খেতেও ইচ্ছা করে সেই ক্ষেত্রে একটি করে ডাব খেলেই যথেষ্ট, তবে খেতেই হবে এমন কোনো ব্যাপার না। আপনি যে কোনো ফর্মে তরল জাতীয় খাবারটা খাওয়াই হচ্ছে মূল বিষয়। একই ধরনের আরেকটা কথা আছে যে ছাগলের দুধ, না, এটারও কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। বিশেষ করে যাদের ডায়রিয়া থাকে তাদের কিন্তু দুধ বা দুধ জাতীয় খাবারটা খেলে এই ডায়রিয়াটা অনেক বেশি বেড়ে যেতে পারে। সুতরাং ছাগলের দুধ খেলে যে ডেঙ্গু রোগী ভালো হবে এর কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা, এগুলো নিয়ে আসলে অধিকাংশ সময় কুসংস্কার আমাদের দেশের, আসলে আমাদের সমাজে কুসংস্কার অনেক বেশি থাকে, এবং আমরাও এরকম রোগীদের কাছ থেকে শুনি, তখন রোগীদের সাথে আসলে কাউন্সেলিং করি যে আমরা তো গাইডলাইন ফলো করি। সুতরাং ডেঙ্গু রোগীদের চিকিৎসা কেমন হবে এটা কিন্তু গাইডলাইনে একদম নির্ধারিত করা, এবং সেই গাইডলাইন দেখেই কিন্তু আমরা পেশেন্টদের চিকিৎসা দিয়ে থাকি। সেই চিকিৎসার ক্ষেত্রে অনেকে যে সাধারণ যেই প্যারাসিটামল খাচ্ছেন তার পাশাপাশি অ্যাসপিরিনের কথা বলে থাকেন, সেটা আসলে অ্যাসপিরিন, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি রোগীরা অ্যান্টিবায়োটিকও নিচ্ছেন, সেটার আসলে ঝুঁকি আছে কিনা কোনো? আচ্ছা, এটা হয় কি, ডেঙ্গু জ্বরে যেহেতু তীব্র মাত্রার একটা ব্যথা থাকে, সেহেতু আসলে ব্যথানাশক ওষুধ বা অ্যাসপিরিন ফার্মেসিতে গিয়ে সাধারণত রোগীরা খেয়ে ফেলে। তবে ডেঙ্গুর ক্ষেত্রে কিন্তু ব্যথানাশক ওষুধটা আসলে হিতে বিপরীত হতে পারে। ডেঙ্গু রোগীর জন্য জ্বর থাকলে শুধুমাত্র জ্বর কমানোর জন্য প্যারাসিটামলটাই আমরা খাওয়ার জন্য আসলে অ্যাডভাইস করে থাকি। কোনো ব্যথানাশক ওষুধ ডেঙ্গু রোগী খাবে না। আচ্ছা। আর অ্যান্টিবায়োটিকের তো আসলে ডেঙ্গুর ক্ষেত্রে কোনো রোল নেই।
এটি একটি ভাইরাসজনিত রোগ। অ্যান্টিবায়োটিক খেলে বরং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হওয়ার চান্স অনেক বেশি থাকে, কিন্তু আসলে আনফর্চুনেটলি আমাদের অ্যান্টিবায়োটিক হামেশা ফার্মেসিতে পাওয়া যায়। সুতরাং ম্যাক্সিমাম রুগী আসলে অ্যান্টিবায়োটিক খেয়ে তারপর আমাদের কাছে আসে। তবে যেহেতু অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই, সুতরাং ডেঙ্গু রোগীর জন্য অ্যান্টিবায়োটিক খাবেন না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ডেঙ্গুর সাথে অনেক সময় কো ইনফেকশন থাকে, যেমন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থাকে বা আদার কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি থাকে, সেই সমস্ত ক্ষেত্রে অনেক সময় আমরা অ্যান্টিবায়োটিক অ্যাডভাইস করি, তবে সেই সিদ্ধান্তটাও একজন চিকিৎসক নেবেন। আচ্ছা, সেক্ষেত্রে যেই ডেঙ্গুর জ্বর হওয়ার পরে অনেকে অ্যান্টিবায়োটিক খেয়ে যে জ্বর কমে যাচ্ছে মুহূর্তেই, এবং অনেকে আবার হাসপাতালে ভর্তি হচ্ছেন বা জ্বর কমার পরেই মনে করছেন তিনি ঝুঁকিমুক্ত, তো সেটা আসলে জ্বর কমা মানে কি ডেঙ্গু কমে গেল? না, এটা আসলে ডেঙ্গুর ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম। অনেক সময় দেখা যায় অনেক রোগীদের জ্বর কমে গেলে আর আমরা স্বস্তিতে চলে আসি, কিন্তু ডেঙ্গু রোগীর ক্ষেত্রে যখন ফিভারটা সাবসাইড করে বা জ্বর কমে যায়, তারপর নেক্সট তার 48 থেকে 72 ঘন্টাকে আমরা ক্রিটিক্যাল ফেজ বলি, এবং এই সময়টাই আসলে নিবিড় পর্যবেক্ষণ একজন ডেঙ্গু রোগীর ক্ষেত্রে দরকার হয়, এবং এই সময় সাধারণত রোগীরা খারাপ হয়। সুতরাং ডেঙ্গুর ক্ষেত্রে জ্বর কমে যাওয়া মানে আমি ঝুঁকি মুক্ত হয়ে গিয়েছি, ব্যাপারটা আসলে তা নয়। সুতরাং ডেঙ্গুর ক্ষেত্রে যখন ডেঙ্গু রোগীর ক্ষেত্রে যখন জ্বর কমে যাচ্ছে, তখন সবসময় নেক্সট 48 থেকে 72 ঘন্টা তার পালস, ব্লাড প্রেশার, কিছুক্ষণ আগে আমি যেই ওয়ার্নিং সাইনগুলো বললাম এগুলো আসছে কিনা, এই ব্যাপারগুলো কিন্তু অবজার্ভ করতে হবে। অর্থাৎ যে জ্বর কমে যাওয়ার অন্তত 72 ঘন্টা তাকে অবজারভেশনে রাখা, তার অন্য কোনো কোমরবিটি দেখা যাচ্ছে কিনা, জটিলতা দেখা যাচ্ছে কিনা, ডেঙ্গু কিছু আছে কিনা। না, ডেঙ্গু ছোঁয়াছে না। প্রথমে আমরা যেটা বললাম যে ডেঙ্গুর ক্ষেত্রে একটা ভেক্টর আছে, সেটা হচ্ছে এডিস মশা। সুতরাং একটা ডেঙ্গুতে আক্রান্ত একটি ব্যক্তিকে এডিস মশা কামড়ালো, তখন এডিস মশার ভিতরে ডেঙ্গুর ভাইরাসটা ঢুকে যায়। এই এডিস মশাটা যদি একজন সুস্থ মানুষকে কামড় দেয়, তখন তার শরীরে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং ডেঙ্গু যে একজনের থেকে আরেকজনের কন্টাজিয়াস হবে ব্যাপারটা তা না। যেমন আমরা কোভিডের ক্ষেত্রে দেখেছি, হামের ক্ষেত্রে দেখেছি, এই সমস্ত ক্ষেত্রে আইসোলেশন করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু ডেঙ্গু মশা মানে ডেঙ্গু রোগটাই মূলত ছড়ায় হচ্ছে এডিস মশার মাধ্যমে। এই মশা তাড়ানোর জন্য আমরা কয়েল স্প্রে ব্যবহার করি, সেক্ষেত্রে আসলে কতটুকু সুরক্ষিত আমরা? আচ্ছা, কয়েল স্প্রে তো ইনহেলেশনের মাধ্যমে অনেকের ক্ষেত্রে দেখা যায় অ্যাজমা থাকলে অ্যাজমা বাড়িয়ে দেয়, শ্বাসকষ্টের কাশি বাড়িয়ে দেয়, শ্বাসকষ্টের কিছু রোগের ঝুঁকির পরিমাণটা বেড়ে যায়, বিশেষ করে কয়েল, তারপর হচ্ছে কয়েলের ক্ষেত্রে। কিন্তু আসলে অনেক ক্ষেত্রে আসলে কিছু করার থাকে না। সুতরাং বাসা বাড়িতে সাধারণত যে পদ্ধতিটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে মসকিউটো স্প্রে, এবং দর্শকদের বলবো যে রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করা, বিশেষ করে যাদের বাসায় বাচ্চা রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই যেন মশারি ব্যবহার করে। এবং অনেক সময় দেখা যায় যে মশা নিধক যে ক্রিমগুলো আছে, যখন বাচ্চারা স্কুলে যাবে, এগুলো হচ্ছে তাদের হাতে পায়ে লাগিয়ে দেওয়া এবং ফুল স্লিভ ব্যবহার করা, সেটা সবচেয়ে বেশি ওয়াইজ। সেক্ষেত্রে আমরা আসলে পরিসংখ্যানের কথা একদম শুরুতে যদিও বলেছি, এখন একদম শেষের দিকে আমরা চলে এসেছি। পরিসংখ্যানের কথা যদি বলতে হয়, এখন আক্রান্ত যারা হচ্ছে তাদের মধ্যে আমরা পুরুষ বেশি দেখছি, স্বাস্থ্য অধিদপ্তরের যে তথ্য সেই তথ্যে, কিন্তু মৃত্যু যা হচ্ছে সেটি নারীদের। আসলে এর কারণ আসলে কি, এবং তারা আসলে ঝুঁকিতে কেন পড়ে যাচ্ছেন? আচ্ছা, মৃত্যুটা আসলে নির্ভর করে অনেকগুলা মাল্টিফ্যাক্টোরিয়াল। এখন হচ্ছে প্রথমে আমি বললাম যে তার ডেঙ্গুটা আসলে কয়বার হয়েছে, সেকেন্ড টাইম ডেঙ্গু কিনা। ডেঙ্গুর ক্ষেত্রে আসলে ডেঙ্গু শক সিনড্রোম সিভিয়ার ডেঙ্গুর যেই বৈশিষ্ট্যগুলো আছে এগুলো এই রোগীর মধ্যে ছিল কিনা, তারপর যেই মারা গেলেন তার কোমরবিড কন্ডিশন ছিল কিনা, যেমন তার ক্রনিক কিডনি ডিজিজ ছিল কিনা, তার হার্ট ফেলিউর ছিল কিনা, তারপর সঠিক সময় শনাক্ত হয়েছে কিনা, সে কোন সময় আসলে হাসপাতালে এসেছে। অনেক সময় দেখা যায় হাসপাতালে এত ডিলেড রুগীরা আসে, সেই মুহূর্তে আসলে আমাদের আইসিইউ সাপোর্ট পর্যন্ত লাগে, এবং আইসিইউ সাপোর্ট দেওয়ার পরেও কিন্তু অনেক সময় আমরা পেশেন্টকে বাঁচাতে পারি না। শুধু কোন মুহূর্তে পেশেন্ট আমাদের কাছে এসেছে এটাও অনেক গুরুত্বপূর্ণ। আমরা যেটাকে বলি যে ডেঙ্গু শক সিনড্রোম, সুতরাং শকে কতক্ষণ রুগীটা ছিল, তার ব্লিডিং ম্যানিফেস্টেশন আছে কিনা। সুতরাং আসলে একটা মৃত্যুর জন্য অনেকগুলো কারণ রয়েছে। সুতরাং দেখা যায় যে মারা যায় তার অনেকগুলা কারণ থাকার জন্যই তার মৃত্যুর কারণটা সাধারণত হয়ে থাকে। শিশুদের ক্ষেত্রে আসলে ঝুঁকিটা কেমন, এবং শিশুরা কেমন আক্রান্ত? হ্যাঁ, শিশুদের ক্ষেত্রে তো আসলে মৃত্যু ঝুঁকি অনেক বেশি, কারণ শিশুরা হয় কি তাদের হাইড্রেশনটা ঠিকমতো মেনটেন করতে পারে না, কারণ বড়রা অনেক সময় বুঝে, তাদের ওয়ার্নিং সাইনগুলোর ব্যাপারে তারা অ্যালার্ট হয়। শিশুরা কিন্তু তাদের কমপ্লেইনটা ঠিকমতো
মা বাবাকে বুঝাতে পারে না। সুতরাং শিশুদের কিন্তু মৃত্যু ঝুঁকি অনেক বেশি ডেঙ্গুর ক্ষেত্রে, বা ফ্যাটালিটিটা অনেক বেশি। সেক্ষেত্রে অভিভাবকদের যেটা বলবো যে ডেঙ্গুতে আক্রান্ত হলে একটা তো দেরি করাই যাবে না, চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তারপর বাচ্চাটা প্লেফুল আছে কিনা, সে তার নর্মাল যে অ্যাক্টিভিটিস এগুলো ঠিক আছে কিনা, পানি জাতীয় তরল জাতীয় খাবারটা ঠিকমতো খাচ্ছে কিনা, এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে। আর যদি দেখা যায় বাচ্চার পেট ফুলে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে অবশ্যই দেরি না করে হাসপাতালে ভর্তি হবে। একদম শেষে আমাদের যারা আজকে বদ্যিবাড়ি দেখছেন তাদের জন্য কি বলবেন এই ডেঙ্গুর মৌসুমে আসলে তারা সচেতন হওয়ার জন্য? আচ্ছা, প্রথমে বলবো যে ডেঙ্গু আসলে কারো ব্যক্তিগত বিষয় নেই, এটা আসলে সামাজিক দায়বদ্ধতা। সুতরাং নিজে সচেতন হতে হবে, অন্যকে সচেতন করতে হবে, এবং ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে এডিস মশার বংশবিস্তার যেন রোধ না করতে পারে। মশার কামড় থেকে নিজেকে এবং পরিবারের সবাইকে যেন মানে মশার কামড় থেকে বাঁচাতে হবে। জ্বর হলে অবশ্যই অবহেলা করা যাবে না, চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এবং এই মৌসুমে জ্বর হলে ডেঙ্গু হয়েছে কিনা এটাকে আসলে আগে মাথায় রাখতে হবে, এবং যদি জ্বর হয়ে যায় পর্যাপ্ত পরিমাণ তরল জাতীয় খাবার খেতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে বদ্যিবাড়িতে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা হচ্ছে ডেঙ্গু নিয়ে। ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ। আমাদের আপনার সবার সচেতনতায় এটি প্রতিরোধ সম্ভব। আশেপাশে পরিষ্কার এবং মশা জন্মাতে না দিলেই আমরা এই ডেঙ্গু থেকে মুক্ত থাকতে পারি। আজ এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সঙ্গে থাকুন সময়ের।